নীলাচলের শিব পাহাড়ে শোভা বড়ই মনোহর, চরণে তার ব্রহ্মপুত্র, কামাখ্যা যে মাথার উপর। শ্রদ্ধেয় মান্নাদের খুব বিখ্যাত গান একটি। আজকে আমাদের গন্তব্য নীলাচল পাহাড়ের সেই মাথায় অবস্থিত মা কামাখ্যার মন্দিরে। চলুন তবে আমাদের আজকের গন্তব্যের দিকে এগিয়ে যাই আমি এবং আমার সঙ্গে আপনারাও চলুন মা কামাখ্যার দর্শন করতে। নমস্কার সবাইকে, আমি চন্দন এবং স্টোরিজ অফ চন্দনের একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। কলকাতা বা অন্যান্য জায়গা থেকে কিভাবে আপনারা গুয়াহাটি বা কামাখ্যা স্টেশনে ট্রেন থেকে নেমে কামাখ্যা মন্দির পর্যন্ত পৌঁছাবেন তার বিস্তারিত বিবরণে আমি এই ভিডিওতে যাচ্ছি না, কারণ ইউটিউবে আপনারা প্রচুর ভিডিও পেয়ে যাবেন এই বিবরণের জন্য। আজকে আমি আপনাদের জানাবো 2025 সালে দাঁড়িয়ে কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য আপনাদেরকে কি কি পদ্ধতি অবলম্বন করতে হবে, ঠিক কত সময় আপনার হাতে নিয়ে আসা উচিত, কিভাবে আপনি মন্দির দর্শন করবেন, কিভাবে আপনি প্রসাদ খাবেন এবং আরও বিস্তারিত অনেক তথ্য। যেহেতু আমি কামাখ্যা মন্দির থেকে 10 কিলোমিটার রেডিয়াসের মধ্যেই থাকি, তাই ভোর 4টে নাগাদ উঠে স্নান টান করে রেডি হয়ে আমি 4:45 নাগাদ বেরিয়ে পড়লাম মন্দির যাওয়ার উদ্দেশ্যে। প্রথমেই একটা উবের মোটো বুক করে নিলাম যাতে আমি ডিরেক্ট পৌঁছে যেতে পারি খুব তাড়াতাড়ি মন্দিরে। সত্যি কথা বলতে অত ভোরে পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু একটু অসুবিধাজনক হয় পাওয়ার জন্য, তবে আপনারা যারা যাবেন তারা কিন্তু আগে থেকেই গাড়ি বুক করে রাখতে পারেন আপনি যেই হোটেলে থাকছেন সেইখান থেকে কামাখ্যা মন্দির যাবার জন্য। আর আমি বলবো আপনারা পুজো দেওয়ার জন্য অবশ্যই একটু ভোর ভোর আসুন, কারণ ভোরবেলা থেকেই কিন্তু অনেক লাইন পড়ে যায় কামাখ্যা মন্দির দর্শনের জন্য। উত্তর পূর্ব ভারতে কত তাড়াতাড়ি সকাল নেমে আসে দেখুন। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন ছিল 4:45 মতো, অন্ধকার অন্ধকার ছিল, আর আধ ঘন্টা পরেই কি সুন্দর সকালের সূর্য উঁকি মারছে পাহাড়ের গা দিয়ে। চলুন আমরা পৌঁছে গেছি কথা বলতে বলতে কামাখ্যা মন্দির চত্বরে। তো প্রথমেই আমাদের যেটি করতে হবে তা হলো এই যে এখান থেকে আমাদের সংগ্রহ করতে হবে টিকিট। কামাখ্যা মন্দির দর্শনের জন্য আপনি জেনারেল লাইনে যাই আর ভিআইপি লাইনেই যান, প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু আপনাকে টিকিট সংগ্রহ করতেই হবে। জেনারেল লাইনের কোনো মূল্য লাগে না, কিন্তু যদি আপনি ভিআইপি দর্শন চান সেক্ষেত্রে আপনাদের 501 টাকা দিয়ে আপনি মন্দিরের অফিসিয়াল ওয়েবসাইট কিংবা মন্দিরে এসেও আপনি টিকিট বুক করতে পারেন। তো এখানে আমি মন্দিরে পুজো দেওয়ার জন্য কিনে নিচ্ছি ডালা। প্রচুর দোকান আছে, আপনারা যে কোনো দোকান থেকে বিভিন্ন রকমারি আপনাদের যেমন পয়সা তেমন ডালা নিয়ে কিনতে পারেন। তো আমি এখানে আগেই ডালাটা কিনে নিচ্ছি টিকিটের লাইন দেওয়ার আগে। তো আমার একটা অ্যাডভাইস থাকবে যে আপনারা লাইনে দাঁড়াবার আগেই পুজোর ডালাটা সংগ্রহ করে নিন, কারণ যখন আপনি লাইনে দাঁড়িয়ে পড়বেন তখন ভিতরে ঢুকে যাবেন লাইনে, তখন ডালা কেনার আর সুযোগ থাকবে না। তারপর টিকিট নেওয়া হয়ে গেলে আপনাকে জলদি যেতে হবে মন্দির চত্বরে, কারণ সেখানে গিয়েও লাইনের ব্যাপার আছে। সুতরাং আগে যদি ডালাটা কিনে নেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু ওইটুকু সময়ও নষ্ট হবে না। এইমাত্র আমরা ঢুকছি কুপন সংগ্রহের লাইনে। এই যে এইদিকে হচ্ছে কুপনের লাইন, বাঁশ দিয়ে করা আছে, দেখুন কত সুন্দর একটা জায়গা করা আছে, প্রচুর মানুষ এখানে আছে। এই জায়গা তো সাইড দেখুন প্রচুর মানুষ এখান থেকে যাতায়াত করছে। আর ওই যে গেট আছে, গেটে দেওয়া হচ্ছে কুপন। লাইন দিয়ে এদিক ওদিক করে লোক জোর হাঁটছে কুপন সংগ্রহের জন্য। আমি এই লাইনে দাঁড়িয়ে আছি, আর এইটা হচ্ছে জেনারেলের লাইন পুজোর কুপন সংগ্রহ করার জন্য। মানে আপনি জেনারেলে আসুন বা ভিআইপিতে আসুন, দু জায়গাতেই কিন্তু কুপন আপনাকে নিতেই হবে। এখন বায়োমেট্রিক হয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। চলুন কুপন সংগ্রহ করে নিই। পুজোর ডালা আগেই কিনে নিয়েছি হাতে,
তো এটা হচ্ছে কাউন্টার, টিকিট কাটা হচ্ছে একদম, আর এখানে দেখানো হচ্ছে টিভিটায় যে কতজনের হয়েছে না হয়েছে। চলুন, আমার কুপন সংগ্রহ করা হয়ে গেছে, এবার আমরা মন্দিরের দিকে এগিয়ে যাই। আমি সকালে লাইনে দাঁড়িয়েছিলাম ভোর 5:30টায়, আর কুপন হাতে পেলাম তখন সকাল 8:10 মতো। তো মন্দিরে এগিয়ে যাওয়ার প্রথমেই যেটি আমরা দেখতে পাবো সেটি হলো এই অন্ন সেবা কেন্দ্র। দুপুর 12টা থেকে বিকেল 3টে পর্যন্ত এইখানেই আপনারা পাবেন প্রসাদ সংগ্রহের জন্য কুপন। তো চলুন এবার আমরা মেন মন্দিরের দিকে এগিয়ে যাই, সেখানেও গিয়ে আমাদের দিতে হবে লাইন। আমি পুরো সময় ধরে ধরে আপনাদেরকে এখানে বিবরণ দেব। আমার এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন ঠিক কতটা সময় কামাখ্যা মন্দিরে এলে আপনার হাতে নিয়ে আসা উচিত, তবে দিন বিশেষে সামান্য এদিক ওদিক হতে পারে। সবে সকাল 8:30-এর কাছাকাছি বাজে, আর দেখুন কত মানুষ এরই মধ্যে কিন্তু কামাখ্যা মন্দির চত্বরে এসে হাজির হয়েছেন। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটি হলো কামাখ্যা মন্দিরের মেন গেট। তবে আমরা পুজো দেবার জন্য ওই মেন গেট দিয়ে ঢুকবো না, মেন গেট থেকে আমরা চলে যাব ডান দিক দিয়ে গিয়ে একেবারে মন্দিরের পিছন দিকে হলো পুজো দেবার লাইন। ওখান থেকেই শুরু হয় আমাদের মন্দিরে ঢোকার আসল রাস্তা। চলুন এবার আমরা একটু ঘুরে দেখি কামাখ্যা মন্দির প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রেক্ষাপট। হিন্দু পুরাণ মতে রাজা দক্ষ ছিলেন বিপুল সম্পত্তির অধিকারী, কিন্তু তার মনে সুখ ছিল না, কারণ তিনি কোনো সন্তানাদির পিতা ছিলেন না। পরবর্তীকালে তিনি দেববাণী পান যে তার এক কন্যা সন্তান হবে। যথাসময়ে সেই কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় এবং বড় হতে থাকে। তার নাম রাখা হয় সতী। কিন্তু সতী ছোটবেলা থেকেই ছিলেন শিবের ভক্ত, যেটি রাজা দক্ষের একেবারেই পছন্দ ছিল না। তিনি তাকে শিবের পুজো করতে মানা করেন, কিন্তু দেবী সতী ছোটবেলা থেকেই শিব পুজো চালিয়ে যান। তিনি শিবকেই তার পতি হিসেবে গ্রহণ করেন। পরবর্তীকালে এই দেখে শুনে রাজা সতীর বিবাহের জন্য এক স্বয়ম্বর সভার আয়োজন করলে সেই স্বয়ম্বর সভায় দেবাদিদেব মহাদেবও উপস্থিত থাকেন এবং সতী তাকেই স্বামী হিসেবে বেছে নিয়ে মাল্যদান করেন। রাজা দক্ষ খুবই অসন্তুষ্ট হন, কিন্তু তিনি তার অসন্তুষ্টতার কারণ হলেও মহাদেবের সঙ্গে সতীর বিবাহ দেন। এই বিবাহের কিছুদিন পরে তিনি এক যজ্ঞের আয়োজন করেন সমস্ত স্তরের জীবের মঙ্গলের জন্য, কিন্তু সেই মঙ্গল যজ্ঞে তিনি সতী এবং মহাদেবকে আমন্ত্রণ জানাননি। পরবর্তীকালে দেবী যখন জানতে পারেন যে তার পিতা সকলকে আহ্বান জানিয়েছেন, কেবলমাত্র তিনি আর তার পতিদেবকে ছাড়া, তখন তিনি পিতৃলয়ে উপস্থিত হলে রাজা দক্ষ তাকে অনেক কটু কথা শোনান। সেই সভায় দেবী তার পতির অসম্মান কিছুতেই মেনে নিতে পারেননি এবং তিনি সেখানে দেহত্যাগ করেন। এই খবর যখন মহাদেবের কানে পৌঁছয়, তখন তিনি এক প্রলয় নৃত্য শুরু করেন দেবীর সেই মৃতদেহকে কাঁধে নিয়ে। তখন সমস্ত দেবতারা বিষ্ণুর শরণাপন্ন হন এবং মহাদেবকে থামানোর জন্য অনুরোধ করেন। বিষ্ণু তখন তার সুদর্শন চক্র প্রক্ষেপ করেন এবং দেবীর দেহ খণ্ডে খণ্ডে বিভক্ত করেন। কথিত আছে দেবীর দেহ মোট 51টি খণ্ডে বিভক্ত হয় এবং ভারতবর্ষের নানা স্থানে তা পতিত হয়। পরবর্তীকালে সেই 51টি খণ্ডের বিভিন্ন জায়গায় 51টি শক্তিপীঠ বা সতীপীঠ গড়ে ওঠে। এই 51টি খণ্ডের মধ্যে কামাখ্যাও হলো এমনই একটি গড়ে ওঠা শক্তিপীঠ বা সতীপীঠ, যেটির একটি অন্যতম প্রধান গুরুত্ব রয়েছে হিন্দু পুরাণে। এটা হচ্ছে মেন মন্দির, মানে গর্ভগৃহ। আর ওই যে দূর দিয়ে লাইন এসছে, আমরা এখানে এইখানে দাঁড়িয়ে আছি। এটা হচ্ছে গর্ভগৃহ। তো এখন বাজে প্রায় 1:45। ভোরবেলা মোটামুটি কটার সময় লাইন দিয়েছিলাম, 5:20-25 হবে। প্রায় 8 ঘন্টা হতে চললো, এখনও লাইনে বসে আছি। শুধু আমি নয়, আমার মতো এখানে অনেক মানুষ সেই সূর্য ওঠার আগে থেকে লাইন দিয়ে বসে আছে। আমি শুধু ভেবে অবাক হয়ে যাচ্ছি মানুষের ধৈর্য কতটা। আমিও কীভাবে বসে আছি এতক্ষণ আমি বুঝতে পারছি না। এখন
প্রায় 8 ঘন্টা হয়ে গেল, সেভাবে খাওয়া দাওয়া তো নেই, ইভেন জলও সেভাবে খাওয়া হয়নি, 1-2 বার খেয়েছি অল্প অল্প করে। জল আমি তো নিয়ে আসিনি, এখান থেকে আমি নিয়েছিলাম। দেখুন এখনও মানুষ, মানে এখন চলছে হচ্ছে 1টা থেকে 2:30 পর্যন্ত মন্দির বন্ধ, এখন বাজে 1:45। তো আজকে প্রচণ্ড ভিড় মন্দিরে, যার জন্য এত দেরি, কিন্তু মানুষ এখনও ধৈর্য ধরে বসে আছে, দেখে ভালো লাগছে। এদিকে দেখুন কত পায়রা আর ছাগল ঘুরে বেড়াচ্ছে। পায়রাগুলো, আমি প্রায় এখানে 1 ঘন্টা বসে আছি, পায়রাগুলো কিন্তু কেউ উড়ছে না, সবাই এখানে চুপ করে বসে আছে। এদেরও হয়তো ধৈর্য অনেক 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 বেশি। এখন সময় ঘড়িতে ঠিক 3:30। তো আমি লাইন দিয়েছিলাম ভোর 5:30 নাগাদ, এবং অবশেষে আমি পুজো দিয়ে বেরোলাম এই 3:30 নাগাদ। অর্থাৎ আমার পুজো দিতে আজকে সময় লাগলো কিন্তু প্রায় 10 ঘন্টা। সুতরাং আপনারা যারা কামাখ্যা মন্দিরে আসবেন তারা হাতে কিন্তু বেশ কিছুটা সময় নিয়ে আসবেন, তবেই কিন্তু আপনার পুজো দেওয়া এবং মন্দির দর্শন সম্ভব হবে। আর একটা আপনাদেরকে এখানে আমি তথ্য দিয়ে রাখি, সেটা হচ্ছে দুপুরবেলা 1টা থেকে দুপুর 2:30 পর্যন্ত মন্দির দরজা কিন্তু সাধারণ দর্শক বা দর্শনার্থীর জন্য বন্ধ থাকে। দুপুর 1টার পরে আবার মন্দির খোলে দুপুর 2:30 নাগাদ। একদিকে লেখা আছে শৌচালয় আর একদিকে আছে গেস্ট হাউস, মানে এদিকে হচ্ছে গেস্ট হাউস। আর এই যে কামাখ্যা মন্দিরের গেস্ট হাউস, যেটা সেটা হচ্ছে কামাখ্যা যাত্রী নিবাস। এখানে এলে থাকার জন্য জায়গা পাওয়া যাবে, রিসেপশন আছে নিশ্চয়ই এর ভেতরে, মন্দিরের পাশেই একদম। আর এদিকে হচ্ছে শৌচালয়, আমরা যাচ্ছি না, ঢুকলাম। খাওয়ার জল আছে, প্রচুর মানুষ ছবি তুলছেন। আর হচ্ছে মন্দির, তো এই মন্দিরের একটা বিশেষত্ব বলি আপনাদের। মন্দিরটা টোটাল এখান থেকে এই পর্যন্ত 5টি প্রধান অংশ রয়েছে, সেটির মধ্যে ওই যে দূরের বড় যেটা দেখা যাচ্ছে আমাদের মানে মন্দিরের চূড়াটা, সেটা হচ্ছে গর্ভগৃহ। তারপরে যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে চালন্ত, তারপরে রয়েছে পাঞ্চরত্ন, তারপরে রয়েছে এটা নাট মন্দির, আর এই দিকে রয়েছে বলিঘর। আর এই যে যেটা গেটটা দেখা যাচ্ছে এটা হচ্ছে এই মন্দিরের উত্তরের গেট বা নর্থ গেট নামে পরিচিত। এটা হচ্ছে ধূপ আর প্রদীপ জ্বালানোর জায়গা। আমি এখানে ধূপ জ্বালালাম আর এইখানে প্রদীপ জ্বালালাম। এখানে দেখুন একজন ভদ্রলোক প্রদীপ জ্বালাচ্ছে খুব সুন্দর করে। এইখানে হচ্ছে শীতলা মাতার মন্দির। আমাকে একজন বললেন, মানে এখানকার পণ্ডিতের পান্ডা, যে ধূপটা জ্বালিয়ে বাতিটা জ্বেলে এই যে নারকেলটা এখানে আছে, নারকেলটা এখানে ফাটাবো, তারপর মন্দিরকে 3বার প্রদক্ষিণ করে বেরিয়ে যাবো আমরা, তাহলে আমাদের পুজো সম্পন্ন হবে। কামাখ্যা মন্দিরের প্রতিষ্ঠা সম্পর্কে একাধিক কিংবদন্তি প্রচলিত রয়েছে, তবে বর্তমান মন্দির ভবনটি অহোম রাজাদের রাজত্বকালে নির্মিত। এর মধ্যে প্রাচীন কোচ স্থাপত্যটি সযত্নে রক্ষিত হয়েছে। খ্রিস্টীয় 2য় শতাব্দীর মাঝামাঝি সময়ে মন্দিরটি ধ্বংসপ্রাপ্ত হলে 1565 সাল নাগাদ কোচ রাজা চিল রায় মধ্যযুগীয় মন্দিরের স্থাপত্যশৈলী অনুসারে মন্দিরটি পুনরায় নির্মাণ করেন। এখন যে মৌচাক আকারের চূড়াটি দেখা যায় তা নিম্ন আসামের মন্দির স্থাপত্যের একটি অন্যতম বৈশিষ্ট্য। মন্দিরের বাইরে গণেশ ও অন্যান্য হিন্দু দেবদেবীর মূর্তি খোদিত আছে। মন্দিরের প্রধান 3টি কক্ষ, পশ্চিমের কক্ষটি বৃহৎ ও আয়তকার। সাধারণ তীর্থযাত্রীরা এই পূজার জন্য এটি ব্যবহার করেন না।
মাঝেরটি বর্গাকার। এখানে দেবীর একটি ছোট মূর্তি রয়েছে। এই মূর্তিটি পরবর্তীকালে এখানে স্থাপিত হয়। এই কক্ষের দেওয়ালে নরনারায়ণ ও অন্যান্য দেবদেবী ও তৎসম্পর্কিত শিলালেখও খোদিত আছে। মাঝের কক্ষটি মূল গর্ভগৃহে নিয়ে যায়। এটি গুহার আকৃতি বিশিষ্ট, কোনো মূর্তি কিন্তু এখানে নেই। তো 3বার মন্দির পরিক্রমা করে আজকে আমি আমার কামাখ্যা মন্দিরের দর্শন শেষ করবো আর কি। চলুন, এটা 3 নম্বর বার যাচ্ছি। এটা হলেই আমার হয়ে যাবে 3বার প্রদক্ষিণ মন্দিরকে, সমস্ত মন্দিরটাকে। চলুন। এই দেখুন, আমি এখানে পেয়ে গেছি আজকের প্রসাদ, যেটা একদমই এক্সপেক্টেড নয়, কারণ প্রসাদ দেওয়ার সময় 12টা থেকে 3টে পর্যন্ত, আর এখন বাজে প্রায় 4টের অধিক। তো কিন্তু ভাগ্য হয়তো ভালো ছিল আমার, তাই আজকে আমি এখানে এসে প্রসাদ খাওয়ার সুযোগ পেলাম। আজকের একটা সুন্দর দিন অতিবাহিত করলাম কামাখ্যা মন্দিরে, আর আপনাদেরকেও দেখালাম কামাখ্যা মন্দিরের অনেক তথ্য। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যারা দেখলেন তারা অবশ্যই জয় মা কামাখ্যা লিখে মা কামাখ্যাকে স্মরণ করবেন। অনেক ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।